স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাচ্ছি বিস্তারিত। শুরুতে করোনা পরিস্থিতি। সারা দেশে করোনার প্রকোপ বাড়ার কারণে ছুটি ঘোষণা করার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি, এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। স্বাস্থ্য দপ্তরের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন, এই মুহূর্তে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার বিষয়টিকে জোর দেওয়া হচ্ছে। এদিকে আগামী 8 এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অভিনন্দন জানাচ্ছি। রোববার সকালে কেন্দ্রীয় ঔষধাগারে এক অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। করোনার প্রকোপ বাড়লে সাধারণ ছুটি ঘোষণা করা হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। বুঝতে হবে যে আমাদের যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয় হয়তোবা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত একেবারে হাইস্ট লেভেল থেকে আমাদের কাছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। পরিষ্কার এমন বক্তব্যের কিছুক্ষণ পরেই নিজেদের কথা ঘুরিয়ে ফেলে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাটকীয়ভাবে জানানো হয় এ ধরনের বক্তব্য সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক। গণমাধ্যমে বক্তব্য প্রদানের পর অস্বীকার করার নজির তৈরি হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বেড়ে যাওয়ায় অস্বস্তির মধ্যে পড়েছে মন্ত্রণালয়। দেখছি যে অনেক বেড়ে যাচ্ছে এই সংক্রমণটা। বেড়ে যাওয়ার কারণে আমরা একটু অস্বস্তিতে আছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন তারা। এইরকম সংক্রমণ কিন্তু আমাদের নভেম্বর ডিসেম্বর মাসেও ছিল, তখনও আমাদের সবকিছুই চলেছে। আমরা কঠোর পদক্ষেপের চেয়ে যেটা মনে করি যে এই স্বাস্থ্যবিধিগুলো মানার বিষয়, সেটাকে যেন কঠোরভাবে মানা হয়। জানান, 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে করোনা টিকার দ্বিতীয় ডোজ। যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অভিযান শুরু হয়েছে। গত এক সপ্তাহ জুড়ে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এই অভিযান শুরু হয়। বিস্তারিত জানাচ্ছেন মুখ খন্দকার। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় স্বাস্থ্যবিধি না মানায় জনপ্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। আমরা যতদিন পর্যন্ত দেখব যে মানুষ শতভাগ এই আইন কানুন মেনে না চলছে কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলছে না, ততদিন আমরা এই অব্যাহত থাকবো। আমাদের এই অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখবো। জনসচেতনতা তৈরির অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মানুষকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে আমরা এই স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে এক ধরনের বাধ্য করতে চাই, তবে জোর প্রয়োগ করে আমরা বাধ্য করতে চাই না। এবং আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন এবং নিজ থেকেই সচেতন হয়ে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। ফুটপাতে, রাস্তাঘাটে যে সকল অবহেলিত মানুষরা এই মাস্ক পরতে পারে না বা মাস্ক পরার অভ্যাস নেই, তাদেরকে আমরা এই তেজগাঁটি মিশনের সকল পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আমাদের থেকে মাস্ক পরার অভ্যাস করছে। ঢাকার বাইরেও এই অভিযান চলেছে দেশের প্রায় প্রতিটি জেলাতেই। এই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। মাস্ক না পরে মানে আপনার বাইরে বেরোনো ঠিক না আসলে। জনসচেতনতামূলক কার্যক্রম করলে মানুষের মাঝে সচেতনতা বাড়বে। পুলিশ ভাইয়েরা মাস্ক দিতেছে, এটা অনেক একটা ভালো কাজ। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও। তাই প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতায় জোর দেওয়ার পরামর্শ তাদের। জনসাধারণের অসতর্কতা, অসাবধানতা এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই এই সংক্রমণ কমে আসবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 2 সপ্তাহ পর তা কার্যকর হয়। তাই প্রথম ডোজ নেওয়ার পরই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় নতুন করে 2172 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময় মারা গেছেন 22 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এনে মোট দেশে করোনার আক্রান্ত হলেন 5,70,878 জন এবং মোট মারা গেলেন 8,690 জন। একদিনে 1,687 জন রোগী সুস্থ হয়েছেন। এনে সুস্থ হলেন 5,22,405 জন। সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টিন থেকে পালানো যুক্তরাজ্য ফেরতদের জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরে হোটেলের নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে তারা জকিগঞ্জে বাড়িতে চলেছেন। মুঠোফোনে তাদের সাথে যোগাযোগ করা হলে জানায় মুমূর্ষু স্বজনকে দেখতে বাড়ি গেছেন তারা। পরে কোয়ারেন্টিন লঙ্ঘনের কারণে প্রশাসন তাদের জরিমানা করে। গেল 18 মার্চ লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টিনে থাকে 9 সদস্যের পরিবারটি। প্রয়োজনীয় পরীক্ষা সাপেক্ষে 26 মার্চ তাদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম তৈরির চেষ্টা করেছিল ইতিহাস বিকৃতিকারীরা। ইতিহাসে তার নাম ঠিকানা থাকবে না, কারণ জাতির পিতাই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। করোনায় যেন খাদ্য সংকট না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। শাহলিজা রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই আলোচনা সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এতে যুক্ত হন জাতির পিতার কন্যা দলীয় সভাপতি শেখ হাসিনা। তার নামটা নেওয়ার জন্য নিষিদ্ধ ছিল। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী ৭৫ থেকে ৯৬ সালকে দেশের জন্য কালো অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, এ সময়ে সত্যকে সত্য বলা কিংবা ইতিহাসকে তুলে ধরা নিষিদ্ধ ছিল। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা নিজেরা যে বলবে যে আমি মুক্তিযুদ্ধ করেছি, সেই কথাটা বলার মতো সাহস তাদের ছিল না। সে সাহসটা হারিয়ে ফেলেছিল, কারণ তাহলেই নির্যাতনের শিকার হতে হতো। সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, তাদের চাটুকারিতা যারা করতে পারতো, শুধু তারাই সব কিছুই বলতে পারতো। বলেন, সত্যকে লুকিয়ে রাখা যায়নি। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশন হচ্ছে যে ২৬শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, কারণ করোনা ভাইরাস বিশ্বব্যাপী যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কখনো খাদ্য সংকট দেখা না দেয়, বরং আমরা যেন আরও অপরকে সহযোগিতা করতে পারি, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে পৃথকভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষ উদযাপনের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়টাকে আমাদের এমনভাবে উদযাপন করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জাপান সরকারেরই বার্তা দেন। রাষ্ট্রদূত নাওকি ইতো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের ওপর নির্মিত তথ্যচিত্র ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী সেজন্য জাপানের প্রধানমন্ত্রী সুগাকে ধন্যবাদ জানান। শরীয়তপুরে পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৪ জনের। রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহীদ তালুকদার, সোলাইমান, শাহিন, মুজিবর, শফিক ও শহীদ কোতোয়াল। ২০০১ সালের নিজের শোবার ঘরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে ৫৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক ২ মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের জন্য আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১ জুন দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর ফকিরাপুলে ইয়ংম্যানস ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র্যাব। অর্থ পাচারকারী পিকে হালদারের সহযোগী হিসেবে নাম আসা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে।
রোববার গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী। এর আগে দুদক কেন এখনও গ্রেপ্তার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। দুদক তাদের গ্রেপ্তারের পদক্ষেপ না নিলে আদালতে বিষয়ে আদেশ দিতে বাধ্য হবে বলেও জানান। পিকে হালদারের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলায় গ্রেপ্তার যারা 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তাদের বক্তব্য উঠে এসেছে এসকে সুর ও শাহ আলমের নাম। জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মালার পঞ্চম দিনে ছিল ধ্বংসস্তূপে জীবনের গান শীর্ষক আলোচনা সভা। বক্তারা জাতির জনকের অসামান্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনার পর বঙ্গবন্ধুকে উৎসর্গ করে পরিবেশিত হয় দেশি বিদেশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে পঞ্চম দিনের অনুষ্ঠান শুরু হয় রোববার বিকেলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পুনর্গঠনে অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। প্রথম পর্বে ধ্বংসস্তূপে জীবনের গান শীর্ষক আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দেশের প্রতি জাতির জনকের অসামান্য আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন তারা। বঙ্গবন্ধুর আমলের শুরুতে বাংলাদেশ ছিল সংকটাপন্ন। তার আমলের শেষে বাংলাদেশ মাথা তুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শুরু করেছিল। যতদিন এই জনপদে পাখির কলরব থাকবে, থাকবে নদীর কলতান, সাগরের গর্জন, বিশ্ব মানচিত্রে বাংলা নামে দেশ, ততদিন বঙ্গবন্ধু মুজিব আপনিও বেঁচে থাকবেন। পরে অনুষ্ঠানে প্রচার করা হয় জর্ডানের বাদশা প্রেরিত ভিডিও বার্তা। We look forward to advancing our mutual beneficial cooperation in the service of our peoples. অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচার করা হয় মুজিব চিরন্তন থিমের উপর টাইটেল অ্যানিমেশন ভিডিও ও আবহ সঙ্গীত। একে একে পরিবেশিত হয় মিউজিক্যাল কোরিওগ্রাফি সহ দেশীয় পালা জারি গান ও গম্ভীরা। ছিল বিদেশি শিল্পীদের অংশ নেয়া ধারণকৃত ভিডিও পরিবেশনা। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10 দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচি পালনে পুলিশের আশ্বাস মিলেছে। তবে 26 মার্চ স্বাধীনতা দিবসের র্যালি পরের দিন 27 মার্চ আয়োজনের অনুরোধ জানিয়েছে পুলিশ এবং বইমেলার কারণে 30 মার্চ মহাসমাবেশের স্থান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে অন্য কোথাও করা যায় কিনা তাও ভেবে দেখার জন্য বিএনপি নেতাদের বলা হয়েছে। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল। সেখানে তারা পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। এবারে অগ্নিছড়া মার্চ। আজ এবং ঠিক এই মুহূর্ত থেকেই আমরা স্বাধীন। আমার বাঙালি এখন ঐক্যবদ্ধ, তারা যুদ্ধ করবে, জয় সুনিশ্চিত। 71-এর 25শে মার্চ রাত 9টায় কামাল হোসেনকে বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই দিন শেষবারের মতো 32 নম্বরে বাড়িতে যান তিনি। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। ইয়াহিয়া আর ভুট্টো ঢাকা ছাড়লেন সেনা পাহারায়। কামাল হোসেন তখনই বুঝেছিলেন ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র প্রস্তুত হচ্ছে বাঙালির জন্য। এখন অনেক বয়স মুক্তিকামী এই বাঙালির, অনেক কিছুই স্মৃতিতে ঝাপসা, ইতিহাসের সাক্ষী নিজেই। ভুল যেন না হয় টেনে নিলেন নিজের বই। বললেন ব্যারিস্টার আমিরুল ইসলাম আর ব্যবসায়ী মুসাকে নিয়ে 25শে মার্চ রাত 8:30টার দিকে রওনা হন তাজউদ্দিন আহমেদকে তুলে নিতে। পথেই 32 নম্বর, বাঙালির মুক্তির স্বপ্ন যে বাড়ি। শেষবারের মতো গেলেন বঙ্গবন্ধুর কাছে। 32 নম্বরে আমরা ঢুকলাম। বঙ্গবন্ধু, আরে তোমরা এখনো যাওনি পুরনো টাউনে, যেটা আমি বলেছিলাম। তো আমরা যখন আপনার ব্যাপারে আমরা চিন্তিত, বললাম আমাকে আল্লাহর ভরসা, তোমরা যাও, আমাদের লোকজন ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করবে এদের বিরুদ্ধে। উনি যে খুব জোরে বললেন যে বিজয় আমাদের অনিবার্য।
কামাল হোসেনের আর বুড়িগঙ্গা পাড়ি দেওয়া হয়নি। 2 দিন পরেই ধরা পড়েন সেনাবাহিনীর কাছে, ধরে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। অ্যারেস্ট করে নিয়ে গেল ক্যান্টনমেন্টে। প্রথম একটা ওই যে ওদের টেনিস কোর্ট যেখানে আছে ওখানে থামালো, এখানে বসো। কিছুক্ষণ পরে এসে আবার নিয়ে গেল আমাকে জিওসির বাসায় একটা গেস্ট রুমে। তো বললো তোমার নেতাকে তো এখানেই 1 রাত কাটিয়েছেন। তো সেই যে আমি ঢুকলাম জেলে, বেরিয়েছি 28 তারিখ ডিসেম্বর। ষড়যন্ত্রকারী ভুট্টো শেষ মুহূর্তে বঙ্গবন্ধুর কাছে নতজানু হয়েছিল, প্রস্তাব দিয়েছিল কোনোভাবে কোনো দিক দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যায় কিনা। ভুট্টো এসে আসলো দেখা করতে আমার সাথে। এসে প্রথম তো খুব নরমভাবে বলছে যে হ্যাঁ দেখেন তো এই আপনি তো পাকিস্তান বানিয়েছিলেন, তখন ছোট ছিলাম ইত্যাদি। ও বলতে লাগলো যে একটা কিছু সম্পর্ক রাখেন, বললেন কোনো রকমের রাজনৈতিক আলোচনা এখানে এই অবস্থায় আমার পক্ষে করা সম্ভব না। আর আমার ভাগ্য যে উনি বেরোতে বলে আচ্ছা দেখো কামাল হোসেনও বোধহয় এখানে বন্দি আছে, হলে আমার কাছে পাঠিয়ে দাও। তো বঙ্গবন্ধুর বক্তৃতার মধ্যে পাবেন যে ভুট্টো তুমি বলছো বাংলাদেশ আর তোমাদের সঙ্গে কি সম্পর্ক থাকবে, 2 সার্বভৌম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই হবে। পাকিস্তান টেকেনি শোষণ, নির্যাতন, নিষ্পেষণ আর বৈষম্যের কারণে, কিন্তু কামাল হোসেন মনে করেন হয়তো সেই নির্যাতন শোষণ এখন নেই, তবে বৈষম্যহীন সমাজ এখনো হয়নি বাংলাদেশে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের শাল্লায় যার ফেসবুক স্ট্যাটাস নিয়ে সাম্প্রদায়িক ঘটনার সূত্রপাত, সে ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ। এছাড়া গ্রেফতার মূল হোতার স্বাধীন মেম্বারের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুরহানুদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি সুনামগঞ্জ পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি। এর শুরুতেই দাবি করা হয়েছে শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ের ঝুমন দাস বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতাও। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। সেখানে তিনি দাবি করেন হামলার মূল হোতা যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনের সঙ্গে নোয়াগাঁও গ্রামের নানা বিষয়ে বিরোধ ছিল, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত হচ্ছে। কে কোন দলের সদস্য কিংবা আগে ছিল কিংবা আগে ছিল না কিংবা তার বর্তমান পদ পদবি কি, এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের কাছে একটি বিবেচ্য বিষয়, অপরাধ একটা সংগঠিত হয়ে গেছে, সেই অপরাধের সাথে সংশ্লিষ্টতা তার ছিল কি ছিল। শনিবার মৌলভীবাজার থেকে গ্রেফতার প্রধান আসামি স্বাধীনকে রোববার আদালতে হাজির করে পুলিশ। এ সময় স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিকে শাল্লার ঘটনাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সরকার হটানোর, আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সংখ্যালঘু বাড়িতে হামলার 2 মামলায় রোববার বিকেল পর্যন্ত 33 জনকে গ্রেফতারের তথ্য জানায় সুনামগঞ্জ পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফরিদপুরে কয়েক ঘন্টার ব্যবধানে রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 10 জন, আহত হয়েছেন 11 জন। এর মধ্যে ঢাকা খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 7 জন। আহত 10 জনের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ হিসেবে মাইক্রোবাসের বেপরোয়া গতিকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ওদিকে টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত হয়েছেন আরও একজন। রাজধানী মোহাম্মদপুরের বসিলায় জমি নিয়ে বিরোধের জেরে হামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পরিদর্শক গাজী মিজানুর রহমান আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হামলাকারীরা তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সরকারি পিস্তল ও মোটরসাইকেল নিয়ে গেছে। রোববার দুপুরে বসিলার আমিন মুমিন হাউজিং এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। পরিদর্শক মিজানুর নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে কর্মরত। তিনি মোহাম্মদপুরের বসিলায় গার্ডেন সিটিতে থাকেন। এবার অমর একুশে বইমেলার খবর। অমর একুশে গ্রন্থমেলার চতুর্থ দিনও পাঠক ও দর্শনার্থীর ভিড় ছিল। এদিন অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাবের স্টল। এদিকে লিটল ম্যাগাজিন চত্বর নিয়ে বাংলা একাডেমির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছেন স্টল মালিকরা। ডাক দিয়েছেন অনির্দিষ্টকালের ধর্মঘটে। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার।
স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিনের মতো চতুর্থ দিনেও মেলার দ্বার উন্মুক্ত হয় বিকেল ৩টায়। প্রথম দিকে লোক সমাগম কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পাঠকের ভিড়। এদিন মেলায় নতুন বই এসেছে ৮১টি। এ নিয়ে মোট নতুন বইয়ের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪০টি, যার মধ্যে কবিতার বইয়ের সংখ্যা সর্বোচ্চ ৭১। অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো উদ্বোধন করা হলো জাতীয় প্রেস ক্লাব বইঘর। রবিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। জাতীয় প্রেস ক্লাব সবসময় শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে কিভাবে সমুন্নত রাখা যায়, কিভাবে মানুষের মধ্যে আমাদের সংস্কৃতির কথা তুলে ধরা যায় সে বিষয়ে সবসময় কাজ করে আসছে। লেখক, কবি, প্রকাশক যারা আছেন তারা এখানে আসবেন এবং পাঠকদের সাথে তাদের একটা মেল বন্ধন হবে। আমাদের সাংবাদিক ফরিদা ইয়াসমিন আপা, যিনি প্রথম একটি ইতিহাস তৈরি করেছেন জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে, ভোট যুদ্ধে প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই, তার উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মেলার চতুর্থ দিন সোহরাওয়ার্দী প্রাঙ্গণ ঘুরে দেখেন পররাষ্ট্রমন্ত্রী। আমার মেলা সবসময় ভালো লাগে, বিশেষ করে বই মেলা আমার সবসময় খুব প্রিয়। এবারে খুব একটা সন্দেহ ছিলাম এই কোভিডের কারণে বই মেলা হয় না হয়। এদিকে লিটল ম্যাগাজিন চত্বর নিয়ে বাংলা একাডেমির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছে স্টল মালিকরা। লিটল ম্যাগের স্টল বিন্যাস এবং আগের জায়গায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে ফিরিয়ে নেওয়ার জন্য ধর্মঘট করেছেন তারা। সহায়ক পরিবেশ আমরা চাই। বাংলা একাডেমি গতকালকে সেই দাবি যখন আমাদের মেনে নেয়নি, তখন আমরা বাধ্য হয়ে আজকের অবস্থান কর্মসূচি আমরা ঘোষণা করি। দেরিতে হলেও মেলায় বসার স্থান ঠিক করায় স্বস্তি ফিরেছে আগত দর্শনার্থীদের। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। খেলাপি ঋণ আদায় সহ বেশিরভাগ সূচকে জনতা ব্যাংকের নেতিবাচক অর্জনে অসন্তুষ্ট অর্থমন্ত্রী। ব্যাংকের প্রধান কার্যালয়ের মুজিব কর্নার উদ্বোধন করে মন্ত্রী বলেন, জনতা ব্যালেন্স শিটে সেলিব্রেশন প্রকাশ পেলেও ঘুরে দাঁড়াতে দৃশ্যমান পদক্ষেপ নেই। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তাগিদ দেন দ্রুত উন্নতির। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোনোভাবেই আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না সরকারি ব্যাংকগুলোর। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা জনতা ব্যাংকের। খেলাপি ঋণে টানা 3 বছর ধরে শীর্ষস্থানে ব্যাংকটি। 10,000 কোটি টাকা অবলোপন ও পুনঃতফসিল করার পরও ব্যাংকটির খেলাপির পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। স্বাধীনতার মাসে জনতা ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অর্থমন্ত্রী। বলেন, জনগণের স্বার্থে এ ব্যাংকে ঘুরে দাঁড়াতে হবে। সেলিব্রেশন ঠিকই আছে, কিন্তু রিফ্লেকশনটা আপনাদের ব্যাংকে ব্যালেন্স শিটে খুব আশাবাদী উনি বলতে চাইছিলেন। আমি আজকে দেরি কিছু বলবো না, আরেকদিন আমরা নিজেরাই বসে আমাকে নিয়ে যাবেন জনতা ব্যাংকে প্রত্যেকটা জায়গায় আমরা আরো এফিসিয়েন্টলি রান করার চেষ্টা করবো, আরো ইফেক্টিভলি রান করার চেষ্টা করবো। অপচয়, দুর্নীতি যা সেগুলো আমরা করবো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবও এক সুরে কথা বলেন। নন পারফর্মিং লোন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ চেয়ে অনেক উপরে আছে, এমনকি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক চেয়েও বেশি আছে। তো সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের কভার করে আসতে হবে। মানুষের সেবা আমাদের করতে হবে এবং সর্বোত্তম সেবাটা দিতে হবে। শুধু আমি বসে থাকবো তা না, আমাকে সর্বোত্তম সেবা দিয়ে সেখানে নিশ্চিত করতে হবে। এ সময় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্কভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ব্যাংকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে মিজোরাম সরকার। রাজ্যটির স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী লালথান ক্লিয়ানা দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে দুদেশের সীমান্ত এলাকা দিয়ে যোগাযোগ অবকাঠামো নির্মাণ করতে আগ্রহী বলেও জানান মিজোরামের মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তে বর্ডার হাট সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিতে আলোচনার জন্য এপ্রিলের শেষের দিকে মিজোরাম সফরে যাবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সোনার বাংলা গড়ার রোডম্যাপ দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। কলকাতার সল্টলেকের ইজেডসিসি থেকে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইশতেহার ঘোষণা করেন। সোনার বাংলা সংকল্প পত্র নামে এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলটি। সেখানে রাজ্যের উন্নয়নের বিষয়টি নজর দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির।
ইশতেহারে নারীদের ক্ষমতায়নে নানান প্রণোদনা রেখেছে সরকারি দল। প্রতিশ্রুতি দিয়েছে জিতলে সরকারি চাকরিতে নারীদের জন্য 33% কোটা সংরক্ষিত থাকবে। এছাড়াও রাজ্যটিতে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া সহ দুর্নীতি রোধে বিশেষ ব্যবস্থা দেওয়ার অঙ্গীকার রয়েছে বিজেপির ম্যানিফেস্টোতে। মূলত সব শ্রেণীর মানুষের ভাগ্য উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে পদ্মশিবির। পশ্চিমবাংলাকে আবার সোনার বাংলা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই দিন পশ্চিমবঙ্গে জোড়া সভা করেন মমতা অভিষেক। প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে মির্জাফর আখ্যা দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্রা। রোববার বাঁকুড়ার তিলামেদিয়া ময়দানে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় ভালো ফলাফল করেছিল বিজেপি, সে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে গেরুয়া শিবির। মমতার উদ্দেশ্যে মোদী বলেন, বাংলার উন্নয়নে লাথি মারতে দেয়া হবে না। আমি বাধ্য হলাম ছোট্ট রোড শো করতে। ব্রিগেডের ভিড়কে টেক্কা দিচ্ছে বাঁকুড়ার ভিড়। ছবিতে দেখানো হচ্ছে আমার মাথায় লাথি মারা হচ্ছে, কিন্তু আমি থাকতে বাংলার উন্নয়নে লাথি মারতে দেব না। একই দিনে রাজ্যে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরে এগোড়ায় সভা করেন তিনি। এদিন সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। সবাইকে প্রণাম করো। আর ভোটযুদ্ধে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আরও কড়াভাবে প্রতিপক্ষকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। ভোটের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বাসঘাতক মির্জাফরের হাত ধরে বিজেপি বাংলায় ঢুকছে। এটা বাংলার নির্বাচন, এটা দিল্লির নির্বাচন নয়। করেছি আমি আমার সরকার, আর নাম কিনেছে গদ্দাররা যে আমরা করেছি। তোমরা পেলে কোত্থেকে? আগামী 27 মার্চ বিধানসভার ভোট। लेकिन ये न भूले চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আবারও করোনা ভাইরাস প্রসঙ্গ। করোনা ভাইরাস মহামারীতে তৃতীয় ঢেউয়ের মুখে আবার ইউরোপের বিভিন্ন দেশ লকডাউনের পথে হাঁটছে। তবে লকডাউন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ড সহ একাধিক ইউরোপীয় দেশ। আবারও সংক্রমণ লাগাম ছাড়া হয়ে উঠছে ভারতে। এদিকে গেল 24 ঘন্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালো 8,000-এর বেশি মানুষ। এবার প্রবাসের খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার প্রবাসী শিশুদের জন্য বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কেটে বিশেষ চিত্রাঙ্কনের আয়োজন করে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। এ সময় রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালিকে জানতে এবং দেশের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমৃদ্ধ সংস্কৃতিকে প্রবাসের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। সদ্যপ্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী স্মরণে এবং দলটির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের শাহাদত বার্ষিকী উপলক্ষে ইতালি বিএনপি আয়োজনে ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মনফালকনে গরিজিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। শনিবার অনুষ্ঠিত এ আলোচনায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী আব্দুর রাজ্জাক সহ অনেকে। সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 13তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আসিফ কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের হাই কমিশনের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম। সভায় আর্থিক ও বার্ষিক প্রতিবেদন উপস্থাপন সহ আগামী 2 বছরের মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়। এবার খেলার খবর। সাকিব আল হাসানের বিতর্কিত মন্তব্য নিয়ে দিনভর জল্পনা ছড়িয়ে মুখ খুলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। জানিয়েছেন, সাকিব যদি টেস্টই খেলতে চান তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কেন নয়। এক্ষেত্রে আইপিএল এর জন্য তার চাওয়া এনওসি নিয়ে ভাববে ক্রিকেট বোর্ড। পাশাপাশি বিসিবির সাথে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার বোর্ডের বিরুদ্ধে এভাবে কথা বলতে পারেন কিনা তা নিয়েও পরবর্তী বোর্ড সভায় হবে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আগে সাকিব আমাদেরকে একটা চিঠি দিয়েছে এবং চিঠিতে সে উল্লেখ করেছে যে সে আইপিএল খেলতে ইন্টারেস্টেড। বোর্ডের সিদ্ধান্ত হলো কেউকে জোর করে তো আর খেলানো যায় না।
19 ফেব্রুয়ারি এভাবেই গণমাধ্যমের সামনে শ্রীলঙ্কা সফর বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলার বিষয়টি তুলে আনেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। একটা প্লেয়ারের পিছনে তো কম ইনভেস্ট করি না আমরা। এরপরে যদি কেউ বলে যে আমি টেস্ট না খেলে অন্য একটা ফ্র্যাঞ্চাইজি লাগবে, এরপর আর কিছু বলার থাকে না। 22 ফেব্রুয়ারি বিসিবি প্রেসিডেন্ট জানিয়ে দেন বিশ্বসেরা অলরাউন্ডারের টেস্ট খেলার প্রতি অনীহার কথা। মূলত এরপর থেকেই শুরু হয় সাকিবের মুন্ডুপাত। যে দেশ সাকিবকে দিয়েছে প্রতিষ্ঠিত হবার মঞ্চ, তার ডাককে কিভাবে উপেক্ষা করেন এই ক্রিকেটার? শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা। অবশেষে নীরবতা ভেঙে সামনে এলেন সাকিব। অভিযোগ তুললেন তার টেস্ট না খেলার ব্যাপারে ভুল ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন আকরাম খান। সাকিব নাকি কখনোই বলেননি তিনি টেস্ট খেলতে চান না। বলেছেন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য লঙ্কা সফরের বদলে বেছে নিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। রবিবার দিনব্যাপী নানা জল্পনা কল্পনার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন সাকিবের অভিযোগে অভিযুক্ত আকরাম খান। বললেন টেস্ট খেলতে চাইলে শ্রীলঙ্কা সফরেই খেলুক সাকিব। অনেক কথার মধ্যে একটা কথা শুনেছি যে ও চিঠি দিয়েছে এবং আমি নাকি চিঠি পড়িনি, এটা অনেকে আজকে আপনারা ফোন করে। তো ঠিক আছে, আমি যেহেতু হয়তো ভুল বুঝতে পারি চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে, ওর কথা বুঝে গেছি। তো আমি কাল পরশু বোর্ডের সবার সাথে আলাপ আলোচনা করে আমি ওর এনওসির ব্যাপারে আমরা চিন্তা করবো। এনওসি ওকে আমরা টেস্ট, ও যদি ইন্টারেস্ট থাকে তাহলে টেস্ট খেলবে, ও যাবে শ্রীলঙ্কা গিয়ে টেস্ট খেলবে। আর বাকি যেটা আছে সেটা আমরা আর যেটা দেখে তারপরে হয়তো বা আমরা বোর্ডে সিদ্ধান্ত নিব যে কি করা যায় না করা। সাকিবের আরো অভিযোগ, জাতীয় দলকে নিয়ে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের কোনো পরিকল্পনাই তার চোখে পড়েনি। এ বিষয়ে প্রতিক্রিয়ার বদলে আকরাম খানের পাল্টা প্রশ্ন, বোর্ডের চুক্তিবদ্ধ হয়ে এমন কথা কিভাবে বলেন সাকিব? আমরা যখন 20-30 হাজার টাকা পেতাম তখনই কিন্তু আমরা কন্ট্রাক্টে সাইন করেছি, যখন আমরা প্লেয়ার ছিলাম। আমরা বোর্ডের এগেইনস্টে কোনোদিন বলি নাই, আর বলা এটা নিয়ে আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে এই ব্যাপারটাও আমরা সিদ্ধান্ত নিব। বিসিবি প্রেসিডেন্টের বাসভবনে এই বৈঠক থেকে বোর্ড কর্তারা দিয়ে রাখলেন আভাস, সাকিবের বক্তব্য নিয়ে হবে আরো আলোচনা, আসবে আরো সিদ্ধান্ত। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। আজ শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ, আর উইকেট নিয়ে এবার হেডলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে এনসিএল কে সামনে রেখে প্রতিটি ভেন্যুর কিউরেটরদের পাঠানো হয়েছে কঠোর বার্তা। উইকেট হতে হবে স্পোর্টিং ম্যাচের আগের দিন, অবহিত করতে হবে গ্রাউন্ডস কমিটিকে। নিউজ 24 এর সাথে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। বলেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে বাফুফের হাতে তুলে দেবার কোনো পরিকল্পনা নেই। পার্থ বণিকের রিপোর্ট। প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের অন্যতম আসর জাতীয় ক্রিকেট লিগ। করোনার কারণে প্রায় 1.5 বছর বন্ধ সাদা পোশাকের এই টুর্নামেন্ট অবশেষে বিরতি কাটিয়ে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 22তম এনসিএল। এবার 6টি ভেন্যুতে যথারীতি অংশ নিচ্ছে 8 দল। টেস্ট ক্রিকেটের আতুরঘর বলা হয় এই ফার্স্ট ক্লাস ক্রিকেটকে, যেখানে 4 দিনের ম্যাচ খেলে ক্রিকেটাররা পান আন্তর্জাতিক ম্যাচে লড়াই করার প্রশিক্ষণ। তবে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্স, প্রশিক্ষণের মান নিয়েই প্রশ্ন তুলেছে। সমালোচনার কেন্দ্রে ভেন্যুগুলোর উইকেট। আসলেই কি তাই? প্রশ্ন করা হয়েছিল বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামকে। গত 2 বছর থেকে আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট কিন্তু খুব উন্নত মানের এবং ট্রু উইকেটে খেলা হচ্ছে। আপনি যদি বঙ্গবন্ধু টি-20 দেখে থাকেন এবং আমাদের এর আগে প্রেসিডেন্টস কাপ দেখে থাকেন, আপনারা দেখবেন যে টপ 5টা বোলারই হয়তো পেসার। এটাই প্রমাণ করে যে আমরা ট্রু উইকেটে খেলা খেলছি এবং পেস বান্ধব উইকেটে খেলা হচ্ছে এবং প্রচুর রানও হয়েছে। অন্যান্য বারের মতো এবারের উইকেট নিয়েও বড্ড সিরিয়াস বিসিবি। প্রতিটি ভেন্যুর কিউরেটরদের কাছে গেছে কঠিন বার্তা। এটা আমার কন্ডিশন, প্রতি ম্যাচের আগে উইকেটের পিকচার পাঠাতে হবে, নাহলে কিউরেটর ফায়ার্ড। এবং প্রতিটি খেলার পূর্বে আমাদের যতটা ভেন্যুতে খেলা হচ্ছে সেই ভেন্যুর উইকেটের ছবি আমাদের গ্রাউন্ডস কমিটিকে পাঠাতে হয় এবং আমরা অ্যাপ্রুভ করলেই আমরা ওই উইকেটগুলোকে অ্যালাউ করি। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বড্ড পিছিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, যার পেছনে অন্যতম কারণ মাঠ সংকট। এমন অবস্থায় নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে ফুটবলের জন্য চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে কি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পর এবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামও হাতছাড়া হতে যাচ্ছে বিসিবির? আমরা বাই রোটেশন সব মাঠগুলোকে ব্যবহার করব। সো ফতুল্লা স্টেডিয়ামেও আমাদের কিছু খেলা এবছর হবে। আমরা অপেক্ষায় আছি এনএসসি কবে ড্রেনেজটাকে সম্পূর্ণভাবে একটা প্রজেক্ট প্রোফাইল করে এটাকে করলে এই মাঠ দুটো সম্পূর্ণভাবে আমাদের সারা বছর ব্যবহার উপযোগী হয়ে যাবে। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করব।